জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা জুমান নিকোল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান। সিপিডি আজ বাজেট প্রত্যাশা নিয়ে একটি অনুষ্ঠান করেছে। সেখানে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আমাদের যে সুনাম ছিল আমরা কখনো খেলাপি হই নাই, সে সুনাম আর থাকছে না। ইতিমধ্যে আমরা $5 বিলিয়ন দেনা এখনও দিতে পারছি না। আমাদের গর্বের জায়গায় চির ধরেছে। জিডিপিতে সরকারি ঋণ 37%, ব্যক্তি খাতের ঋণ 5%, সব মিলে 42% ঋণের বোঝা আছে সরকারের। রাশেক রহমান, আমরা কি আর আমাদের প্রাইড ধরে রাখতে পারবো না? এমন কোনো আশঙ্কা তৈরি হয়েছে বা হলো কিনা? 2 মিনিট সময়। আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সিপিডি আজ পর্যন্ত তার যাত্রা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময় বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেক আশঙ্কা প্রকাশ করেছেন। আমি সিপিডিকে ছোট করতে চাই না, তারা তাদের কাজ করছেন যেটা তাদের করার কথা, কিন্তু প্রতিবারই তাদের আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং বাস্তবতা দাঁড়ায় যে বাংলাদেশ এর থেকেও অনেক বড় সংকটের সম্মুখীন হয়েও আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের যে ঋণের পরিশোধের যে জায়গাটা, সেই জায়গাটাকে ধারাবাহিকভাবে ধরে রেখেছে এবং যে $5 বিলিয়ন পেমেন্টের যে কথা বলেছেন, সেই জায়গায় আপনি ডিফল্টার হয়েছেন বলে এমন কোনো ডিক্লারেশন কিন্তু আপনি বাইরে থেকে পান নাই। আপনি আশঙ্কার কথা বলছেন এবং আমি মনে করি একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে, আমি সরকারি দল করি অথবা বিরোধী দলই করি, কোনো কিছু ঘটে যাওয়ার আগে ঘটে গেছে বলে একটা পরিস্থিতিকে নাজুক দিকে নিয়ে যাওয়াটা হয়তো বা সমীচীন নয়। তাই সিপিডির কাছে আমার আহ্বান হবে যে ওনার বক্তব্যের সাথে উনি এই ঋণ পরিশোধের যে কিস্তি পরিশোধের যে ডেডলাইন, এই ডেডলাইনটা যদি উল্লেখ করে দিতেন তাহলে আমি মনে করি যে আজকে এই অনুষ্ঠানে কোনো রকম কোনো বিভ্রান্তির সুযোগ থাকতো না। জি, নিশ্চয়ই ঋণগুলো পূরণের একটা সময়সীমা থাকেন, সেটা প্রাক্কলন না করে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলবেন, সেই জায়গায় আশঙ্কা থাকতেই পারে। আপনি সিপিডি নিয়ে প্রশ্ন করেছেন, আপনি নিতে পারেন। জি, আমি যদি দেবপ্রিয় ভট্টাচার্যের আরেকটা কথার আরেকটা অংশ বলি, এটা রিলেটেড। তিনি বলেছেন সরকার ত্রৈমাসিক জিডিপির তথ্য দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে গড় প্রবৃদ্ধি 4%, লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বাকি সময়ে 10% বেশি প্রবৃদ্ধি করতে হবে, যা প্রায় অসম্ভব। এতে করে অর্থনীতি কোন দিকে যাচ্ছে সেই কোনো ধারণা আমরা নিতে পারি কিনা ওনার এই কথা? না, ব্যাপারটা খুব পরিষ্কার। বাংলাদেশের সরকারের মাননীয় অর্থমন্ত্রী খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের অর্থনীতি চাপের মাঝে আছে। আমি রিয়ালিটি মানে বাস্তবতাকে অস্বীকার করার জন্য এখানে দাঁড়াইনি, আমি বাস্তবতার মাঝে আছি। আমি শুধু বলতে চাচ্ছি যে ডক্টর দেবপ্রিয় প্রবৃদ্ধির হারের যে কথা উল্লেখ করেছেন, এই প্রবৃদ্ধির হারটি ইট ইজ নট লিনিয়ার ইন নেচার, ইট ইজ ডাইনামিক ইন নেচার। অর্থাৎ এটা সরল সমীকরণ নয়, এটা জটিল সমীকরণ। এবং যেখানে জটিল সমীকরণ সেখানে আপনার এক কোয়ার্টারে এখন এই অবস্থা আছে বলে পরের কোয়ার্টারে এরকম হবেই, এইভাবে আপনি কথা বলতে পারেন না। আমি অর্থনীতির একজন ছাত্র, বাট ওনার মতো অত বড় অর্থনীতিবিদ আমি না। আমি মনুষ্য যে ফ্যাক্টর অর্থনীতিতে, সেটাতে অনেক বেশি বিশ্বাস করি এবং বাস্তবতা হচ্ছে ওনারই একজন কলিগ, জুনিয়র কলিগ হবেন ডক্টর বিনায়ক সেন, যেহেতু উনিও বিজ্ঞানী। বিনায়ক সেনের একটা কথাই ছিল যে বাঙালি এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিটার সাথে জাদুর বোধহয় একটা ইতিবাচক সম্পর্ক আছে। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক বলুন, এডিবি বলুন অথবা IMF বলুন, তারা একসময় কোনোভাবেই হিসাব মিলাতে পারতো না যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কীভাবে সামনের দিকে এগোবে, কীভাবে উন্নয়নশীল দেশ হবে, কিন্তু কোনো না কোনোভাবে সেটা নেতৃত্বের কারণেই হয়তো। শব্দটা খুবই লাউড, যদি কোনোভাবে কমানো যায়। বিনায়ক সেন ঠিক কত সালের দিকে এই কথাটা বলেছেন? মানে কোন সময়ের কথা? উনি বলেছেন 2008 সালের একটা সেমিনারে।
2008 সালে, তখন মাত্র আপনারা ক্ষমতায় এলেন, মানে জাদুটা তার আগেই ছিল না? জাদুটা তার আগে ছিল না। তিনি বলছেন 1971 না, হাফ ব্রেকে কি হবে না, আমি বলি। তিনি বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন দেশ স্বাধীন হলো, তখন থেকেই প্রেডিকশন ছিল যে এই দেশ আর চলবে না, এগোতে পারবে না। কিন্তু বঙ্গবন্ধু সেটাকে মিথ্যা প্রমাণিত করেছেন। তার কথাগুলো পুরো সেমিনার কিন্তু রেকর্ডিং আছে, সেটা নিয়ে নিতে হবে। এখন আপনি 2008 সেমিনার হয়েছে, কিন্তু ওনার তথ্য উপাত্ত তো 72 সাল থেকে। আমি বাঙালির রেজিলিয়েন্ট যে নেচার, বাঙালির যে ঘুরে দাঁড়ানোর যে শক্তি, সেই কথাটা উল্লেখ করছিলাম। মানে সরকারের চেয়ে বাঙালির জনগণের শক্তিটা আপনি প্রাধান্য দিচ্ছেন কিনা? ডক্টর দেবপ্রিয় যেমন একদিন গবেষণা করে হন নাই, বিনায়ক সেনও একদিন গবেষণা করে হন নাই। আর আমরাও রাজনৈতিক কর্মী, আপনার এখানে এসে একদিনের গল্প করে রাজনৈতিক কর্মী হতে চাই না। আমরা অনেক দিনের গল্প, অনেক দিনের সত্য জেনেই কথাগুলো বলছি। এবং বিনায়ক সেন ওখানে শুধু না, বিনায়ক সেন এরপরও অনেকবার এই একই ধরনের কথা বলেছেন। শুধু তাই না, ওয়ার্ল্ড ব্যাংকের যিনি প্রধান অর্থনীতিবিদ, তিনি বাংলাদেশের কোভিড চলাকালীন সময় বলেছেন যে বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি অফ এ মিরাকল। অর্থাৎ যেখানে সাধারণ সমীকরণে মনে হয় বাংলাদেশ সামনে এগোবে না, কিন্তু আমরা মনে করছি দের ইজ সাম ফ্যাক্টর, যেটা বলতে দেন নাই, দ্যাট ইজ লিডারশিপ। মনুষ্য একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, এই জায়গায় আমি যেহেতু আওয়ামী লীগ করি, আমি জননেত্রী শেখ হাসিনার কথা বলবো না, লিডারশিপের সেই অভিযোগটা করা মনে ঠিক হবে না। আমি সময়ের লিমিটেশন উঠিয়ে দিয়ে আপনাকে অনেকক্ষণ বলতে দিয়েছি, এখন আমার যেতেই হচ্ছে। শেখ রবিউল আলম, সিপিডি আজকে বাজেট প্রত্যাশা নিয়ে যে অনুষ্ঠান করেছে, সেখানে তারা আশঙ্কা প্রকাশ করেছে আমাদের গর্বের জায়গায় চির ধরেছে। কিন্তু রাশিক রহমান বলছেন সামহাও আমরা ম্যাজিক্যাল নেশন, কোনো না কোনো একটা জাদু আছে, আমরা উতরে যাই, এইসব আশঙ্কার জায়গা থেকে উতরে যাই। এবার কি উতরে যেতে পারবো কিনা, আপনার প্রেডিকশন কি বলে? 2 মিনিট সময়। না, সিপি, ধন্যবাদ আপনাকে, রাশেক রহমানকেও ধন্যবাদ এবং যারা যুক্ত আছেন। সিপিডি যেটাকে গর্বের জায়গা বলছে, সেখানেও আমার আপত্তি রয়েছে। অর্থাৎ আমরা নিয়মিত ঋণের কিস্তি দিচ্ছিলাম, $5 বিলিয়ন দিতে পারছি না এই জায়গায়। কিন্তু ঋণ আমরা কিভাবে নিচ্ছিলাম সেটা কিন্তু গর্বের না। বৈদেশিক ঋণ কিন্তু $100 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, আপনি জানেন। আপনি ইতিমধ্যে বলেছেন আভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণ দুটি মিলে 42% খরচ করেছে জিডিপির। বাট জিডিপির ঋণ যদি 51% চলে যায়, যেটা শ্রীলঙ্কা কোলাপস করেছে, এরকম পৃথিবীর অনেক দেশ কোলাপস করেছে, যদি 51-এ চলে যায়, আমরা অলরেডি 42-তে চলে গিয়েছি। তার মানে আমরা অর্থনীতিতে একটা ঝুঁকির মধ্যে কিন্তু পড়ে গিয়েছি, যার ফলে বাংলাদেশের অর্থনৈতিক এখন যে স্বাস্থ্য, সেটা কিন্তু ভঙ্গুর, বেশ ভঙ্গুর। এবং আজকে যেটা বলেছে, তিনি 3টি জায়গাকে চিহ্নিত করেছেন। একটা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। উচ্চ মূল্যস্ফীতির মূল কারণ তারা আবার বলেছে যে খেলাপি ঋণ আদায় করা যাচ্ছে না, এটা সবচেয়ে বড় কারণ। এবং খেলাপি ঋণ যদি আপনি যান, যদি রাইট অফ ধরেন, IMF বলছে যে প্রায় 2,75,000 কোটি টাকার মতো খেলাপি ঋণ আমাদের আছে, যদি রাইট অফকে আপনি কাউন্ট করেন। আচ্ছা, দ্বিতীয় বলেছে বৈদেশিক ঋণ এবং দেশি ব্যাংকের ঋণ, যেটা ওই যে 42%-এর উপর চলে গিয়েছে জিডিপির, সেটাও খুব ঝুঁকিপূর্ণ। প্রবৃদ্ধির কথা বলেছেন, যেটা আপনি উল্লেখ করেছিলেন, যে প্রবৃদ্ধি আমাদের এডিপি বলছে 5.7 হতে পারে, বিশ্বব্যাংক বলছে 5.6 হতে পারে, এবং অন্যরা বলছে 5.5 ক্রস করবে না। এখন ত্রিমাত্রিকে যদি 4% প্রবৃদ্ধি হয়ে থাকে, বাকি টাইমটা তো 10% প্রবৃদ্ধি করতে হয়। বাংলাদেশে কর আরোহণের যে চিত্র, মানে কর আরোহণ কিন্তু সন্তোষজনক নয়, সংকুচিত হয়েছে, প্রসারিত হয়ই নাই, সে জায়গা থেকে মনে হয় এই প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না। আমাদের জিডিপির 8 থেকে 9% কর আরোহণ হচ্ছে, সেটা কিন্তু অনেক অল্প। নেপাল, ভুটান এবং সাউথ এশিয়ার অনেক দেশ আরও বেশি আরোহণ করছে। আর আমরা যেটা 9%-এর কাছাকাছি করতাম, সেটা এবার আরও সংকুচিত হয়ে গিয়েছে, কারণ মানুষের আয় কমেছে। আরেকটা সমস্যা হচ্ছে কর খেলাপি, ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারী সরকারি দলের সাথে যুক্ত, একই দলের সাথে যুক্ত, এবং তারা হচ্ছে সুবিধাভোগী, যারা সরকারের আশ্রয় প্রশ্রয় আছে। জি, আমি আরেকটা প্রশ্ন করে আপনাকে সময় দিচ্ছি। সিপিডির পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে এবারের বাজেট একটি জটিল পরিস্থিতিতে প্রণয়ন করতে যাচ্ছে সরকার। গত বাজেটে সমস্যা ছিল একটি, এবার 3টি। অনিয়ন্ত্রিত উচ্চ মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের ঝুঁকি বাড়ছে, প্রবৃদ্ধির হার স্লথ হচ্ছে, কর আহরণ কমে যাওয়ার কারণে, যে কথাগুলো ইতিমধ্যে আপনি বলে ফেলেছেন। এই যে সিপিডি বলল যে 3টা সমস্যা মাথায় রেখে এবার বাজেট করতে হবে, বা বাজেটে এই ধরনের সমস্যা আছে, আপনারা এই 3 সমস্যার সমাধানে কোনো পরামর্শ দিতে পারবেন নাকি শুধু এই যে জটিল পরিস্থিতিতে সবসময় আমরা দেখি সরকারের উপর দায় চাপিয়ে, সরকার এটা করেনি সেটা করেনি, নানান পথে আপনারা কোনো না কোনো পথ খুঁজে বের করেন দায় চাপানোর জন্য, নাকি আপনারা অপেক্ষা করছেন যে বাজেটটা হয়ে যাবে, তারপরে সেটার দুর্বলতা খুঁজে বের করে করে আমরা সমালোচনা করব? আপনাদের কোনো পরামর্শ আছে কিনা এই 3 সমস্যার বিষয়ে? সেটা হচ্ছে জনগণের জন্য, কিন্তু সরকারকে কোনো পরামর্শ আমাদের নেই। একটা গণবিরোধী সরকারের সাথে কাজ করার কোনো ইচ্ছা আমাদের নেই। যে সরকারটি জনমত উপেক্ষা করে ক্ষমতায় থাকে,
গায়ের জোরে ক্ষমতায় থাকে, যারা একটা স্বৈরতান্ত্রিক সরকার, আচ্ছা, যারা ফ্যাসিবাদী কায়েম করে, তারা কার পরামর্শ আমল নেবে? আর তারাই তো রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ঝুঁকি, সরকারটাই রাষ্ট্রের জন্য বড় ঝুঁকি। আমি আসলে সেই প্রসঙ্গে যেতেই চাচ্ছি না, আমি একদমই অর্থনীতিতে থাকতে চাচ্ছি, এইরকম পলিটিক্যাল কনভারসেশনে যেতেই চাচ্ছি না। আপনি বলুন, যেই 3টি সমস্যার কথা সিপিডি বলেছে, আপনারা যদি গভর্নমেন্টে থাকতেন, এই ধরনের কোনো সমস্যা ক্রিয়েট হতো, তখন আপনারা কি করতেন? আমরা তো সরকারে ছিলাম 2001 থেকে 2006 আমরা সরকারে ছিলাম। প্রবৃদ্ধি ছিল 6.2 থেকে 6.9। লাস্ট অর্থ বছর 2005-2006 অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি ছিল 6.9। টেকসই অর্থনীতি ছিল। আপনি জেনে খুশি হবেন, বৈদেশিক ঋণ ছিল জন প্রতি 4,500 টাকা মাত্র। এখন বৈদেশিক ঋণ জন প্রতি 1.5 লাখ টাকার উপরে, অর্থাৎ প্রায় 30 গুণ বেড়েছে। অর্থাৎ আমরা কিন্তু রাষ্ট্রকে দেউলিয়া করে সরকার ব্যবস্থাপনা করিনি। আমরা কম হারে ট্যাক্স আদায় করেছি, শুল্ক আদায় করেছি, কর আদায় করেছি, এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় জবাবদিহিতা ছিল। আমাদের আভ্যন্তরীণ অর্থ এবং বৈদেশিক ঋণের অর্থ সঠিক ব্যবহার করেছি। আপনি দেখেন, লালন সেতু করেছি মাত্র পদ্মা নদীর উপরে আপনার 1800 কোটি টাকায়। আমরা ধরেন কর্ণফুলী সেতু করেছি 4000 কোটি টাকায়। আমরা ধরেন যমুনা সেতু করেছি 4000 কোটি টাকায়। আমরা ঢাকা খুলনা হাইওয়ে করেছি, ঢাকা সিলেট হাইওয়ে করেছি, মগবাজার ফ্লাইওভার করেছি, খিলগাঁও ফ্লাইওভার করেছি। আপনি দেখবেন কোনো প্রশ্নটা আমি ঘুরিয়ে বলি, আপনারা কি বাজেট হয়ে যাওয়ার পরে তাহলে এবার আর সমালোচনা করবেন না? যেহেতু পরামর্শ দিবেন না, তাহলে বাজেট হয়ে গেলে আর কোনো ধরনের কোনো সরকারকে পরামর্শ দেওয়ার রুচি নেই, কারণ আমি আবারও আপনাকে বলছি যে এই সরকারটি গণবিরোধী সরকার। তবে দেশের অর্থনীতির যে চিত্র আছে, যে ভঙ্গুর চিত্র, সেটা জনগণের জানার অধিকার আছে। জনগণের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, আমাদের যে করণীয় আছে, সেটা অবশ্যই তুলে ধরবো। জি, রাশেক রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন 1000 টাকার কৃষি ঋণের কারণে কেউ যায় জেলে, আর 10,000 কোটি টাকা শিল্প ঋণের খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে। এখন যে যত বেশি শক্তিমান, সে তত বড় খেলাপি, তার সুদ মৌকুফও হয় তত বেশি। রাশেক রহমান, তাহলে কি এটাই এখন ট্রেন্ড, মানে খেলাপিরাই হিরো? আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফরাসউদ্দিন সাহেব কোথায় ERF আয়োজিত একটি একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেছেন। উনি আমার শ্রদ্ধেয় সরাসরি শিক্ষক। জি, 2 মিনিট। ওনার কথাটা গুরুত্ব সহকারে আমি উত্তর দিব, এবং দেওয়ার আগে আমাকে কতগুলো কথা বলে আসতে হবে। প্রথম কথা, সিপিডি আজ পর্যন্ত যা প্রেডিকশন করেছে, যা ভবিষ্যৎবাণী করেছে, একবারের জন্য এই প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী মেলেনি, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনও মিলবে না। 1। 2 নাম্বার, সিপিডি বাজেট প্রণয়নের ক্ষেত্রে যে সুপারিশ দেন, সেটাকে আমি সম্মানের সাথে গ্রহণ করি, কারণ এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র। সিপিডি অনেক সক্ষম ব্যক্তি, বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, এবং পিওরভাবে চিন্তা করলে ইকোনমিক্স এখন ইটস এ ফ্যাকাল্টি অফ সায়েন্স, সেই জায়গা থেকে তাদের কোনো পজিটিভ অ্যানালিসিস বা নর্মেটিভ অ্যানালিসিস থাকে, সেটা আমাদেরকে নিতে হবে, শুনতে হবে, কিন্তু মানতেই হবে এমন কোনো কথা নেই। সো ওটাকে স্বাগত জানাই। এটা গেল। 2 নাম্বার, বাংলাদেশের মনে রাখতে হবে যে জিডিপির আকার পৃথিবীর এখন 35তম, এবং সেই 35তম আকারে আমাদের জিডিপির আকার হচ্ছে $454 বিলিয়ন। সুতরাং একেবারে মোটা দাগের যে অর্থনৈতিক তত্ত্বের কথা শেখ রবিউল বলছেন, সেটা নিয়ে বিতর্ক না বাড়িয়ে আমি যদি বলি যে আমার ডেট, আমার দেনা $100 বিলিয়ন, আমি বিতর্ক না করে, তাহলেও কিন্তু ইট ইজ ওয়েল আন্ডার 25%। সুতরাং এখানে আপনার দেউলিয়া হওয়ার বা আপনি একদম মুখ থুবড়ে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা একসাথে থাকলে, কাজ করলে, সুশৃঙ্খল থাকলে, আশাবাদী থাকলে, সক্ষম থাকলে, উদ্দীপনা থাকলে, অবশ্যই আমরা যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো। এটা গেলে 1। 2 নাম্বার, এটা তো সত্য, এটা আমি অস্বীকার করি না, যে অল্টারনেট সেক্টর অর্থাৎ বিকল্প ক্ষেত্র এবং অল্টারনেট মার্কেট অর্থাৎ বিকল্প বাজার আমাদের খুঁজতে হবে। সুতরাং শুধুমাত্র আমি ম্যান পাওয়ার এক্সপোর্ট করব, জনবল রপ্তানি করব, শুধুমাত্র গার্মেন্টস এক্সপোর্ট করব, কিছু আইটি করব না, আমাদেরকে আরও অনেক দিকে ডাইভার্সিফাই করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, শিক্ষাই যে শক্তি, সেই শিক্ষাটাকে আমাদের ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জায়গায় যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে সারা পৃথিবীর সাথে প্রতিযোগিতার জায়গাটা আমাদের আরো শানিত হবে। সুতরাং আই ডোন্ট ওয়ান্ট টু সে যে এভরিথিং সময় শেষ। আমাকে একটু মূল প্রশ্নের উত্তরটা যদি বলতেন। মূল প্রশ্নের উত্তর দিব না, কৃষি ঋণের কারণে কেউ যায় জেলে, আর 10,000 কোটি টাকার শিল্প ঋণের খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে। 2,75,000 কোটি টাকার খেলাপি ঋণের কথা যেটা বলছেন, সত্যিকার অর্থে বাংলাদেশ হিসাবে যদি আপনাকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে এই 2,75,000 কোটি টাকা প্রভিশন করে আপনাকে সামনে এগোতে হবে। কারণ বাস্তবতা হচ্ছে, শুধুমাত্র ঋণ খেলাপি যদি আপনি ধরেন, কিন্তু যারা ঋণটা দিল তাদেরকে যদি আপনি না ধরেন একসাথে, তাছাড়া সমস্যার সমাধান করতে পারবেন না। ডক্টর ফরাসউদ্দিন আমার শিক্ষক, কোনোদিনও আমি বলতে চাই না যে বাংলাদেশের ঋণ খেলাপি নাই, এবং ওনার কথা ঠিক।
1000 টাকা যে ঋণ নেয় তার তো আসলে একটা যুদ্ধ করার উপায় নাই, তার রিট করে তার সিআইবি স্টে করারও ক্ষমতা নাই, অথবা তার মামলা চালিয়ে যাওয়ার শক্তি নেই, সে জেলে যাচ্ছে এবং বিশাল বড় টাকার যিনি খেলাফি, হ্যাঁ, তারা বেঁচে যাচ্ছে, ফাঁকফোকর দিয়ে যাচ্ছে, কিন্তু সরকার দিনে দিনে শক্ত হচ্ছে, আমি বিশ্বাস করি আর শক্ত হবেন। তবে এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে ছোট্ট একটা উপদেশ হবে, এটা আমি দল করি বলি না, আমি দেশকে ভালোবাসি, আমার দায়িত্ব আছে। আমি মনে করি যিনি খেলাফি ঋণ নিচ্ছেন তার সাথে যে তাকে দিল ঋণটা, তাকেও যদি আপনি মোটামুটি একইভাবে দায়বদ্ধ করে নিতে পারেন, তাহলে সামনের দিনে এই সংস্কৃতিটা বন্ধ হয়ে যাবে। যদি না আপনি এটা না করেন, ওই আবেগের জায়গায় যদি যৌক্তিক একটা জায়গা তৈরি না করতে পারেন, তাছাড়া কিন্তু অনেক কিছু করবেন আইনে যে যখন একজন বলবে যে সংবিধানে বলা আছে প্রত্যেক মানুষের সমানভাবে বিচার হওয়ার কথা, তখন যিনি ঋণ নিলেন তারে আপনি বিচার করছেন, যিনি খারাপ ঋণ দিলেন তারে আপনি বিচার করছেন না, সেই জায়গায় জিনিসটা আটকে যাবে। তো আমি একটা গঠনমূলক উপদেশ দেওয়ার চেষ্টা করলাম আর কি। আর আরেকটা যে বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু গড় দেনা হচ্ছে 1,21,00,000 টাকা। এটা হওয়ার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র আজ পর্যন্ত পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি। সুতরাং আপনার মাথাপিছু দেনাটা বড় কথা না, মাথাপিছু দেনা আপনি বহন করতে পারেন কিনা, মাথাপিছু দেনা আপনি সার্ভিস করতে পারেন কিনা, তা পরিশোধ করতে পারেন কিনা, এবং মাথাপিছু দেনা পরিশোধ করার পরেও আপনি সামনে এগোতে পারেন কিনা, সেটাই বড় কথা। জি, মাথাপিছু দেনা 4000 টাকার দেনা নিয়ে সারাদিন বাত্তি নাই, অন্ধকারের মধ্যে বসে থাকলেন, উৎপাদন হইল না এবং সারের জন্য গোলাগুলি করে কৃষকদেরকে মেরে ফেললেন, অথবা আপনি বিদ্যুতের দাবি করতে যাওয়ায় কৃষকদের গুলি করে ওই 4000 টাকা দেনার কোনো। যে আপনার কথা থেকেই আমি আপনাকে প্রশ্ন করে আর একটু সময় দিচ্ছি। আপনি বলছেন যে যারা যেমন ঋণ নিয়েছে তাদের যেমন ধরতে হবে, যারা ঋণটা দিল তাদেরও ধরতে হবে, দুজনকেই ধরার দায়িত্ব কিন্তু সরকারের। এবং আপনার স্যার সাবেক গভর্নর ফরাসউদ্দিন সাহেব এটাও বলেছেন সরকারকে রক্তচক্ষু, সরকারের চক্ষু লাল করতে হবে। সরকার চক্ষু লাল করছে না বলে এই দুই ধরনের অপরাধী পার পেয়ে যাচ্ছে। তিনি এর সঙ্গে কিছু উদাহরণ দিয়েছেন, আমি প্রশ্নটা শেষ করি। বলেছেন বেসিক ব্যাংকে যতই একীভূত করা হোক সেটা ভালো হবে না। ওই ব্যাংক যিনি নষ্ট করেছেন শুনেছি দেশেই আছেন, আগে ওনার নাম ভিন্ন ছিল, পরে শেখ হয়েছেন। কার আশ্রয় প্রশ্রয়ে আছেন জানি না, জানলেও নাম বলতে পারতাম না, কারণ এই বয়সে আমি মরিতে চাহি না, আমি সুন্দর ভুবনে। রাশেক রহমান ফরাসউদ্দিন সাহেবের মতো লোকেও নাম বলতে ভয় পান। সমস্যাটা কি সেখানেই কিনা? 2 মিনিট সময়। একদমই না। সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন সাহসী মানুষ, তিনি একজন এক্স সিএসপি, সক্ষম একজন আমলা, অর্থনীতিবিদ, শিক্ষক বটে, এবং তিনি ভয় পাননি। তিনি তিনি হিউমার করেছেন, হিউমারটা আপনি ধরতে পারেন নাই। তিনি নাম কি বলেছেন পরিষ্কার, আমার হিউমারটা আপনি ধরতে আমি ধরতে পারছি, আমি একটু জমাচ্ছিলাম, জি। জমা দিতে। ব্যাপারটা হচ্ছে যে আমরা সকলেই বুঝতে পারছি উনি কি বলছেন, এবং এখানে কোনো ঢাকাচুপির ব্যাপার নেই। ইনফ্যাক্ট আমি তো ওনার সাথে দ্বিমত পোষণ করছি না, আমি তো মনে করি যে মার্জারটা মার্জারের মতোই হবে। মার্জারের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী হতে হবে, মার্জারটা হতে হবে ভালোর জন্যে, অন্ধকারকে ঢাকার জন্য তার মার্জার করবেন না, এটা একটা জায়গা। আর 2 নাম্বার কথা হচ্ছে, উনি তো বলেননি যে আমরা রক্তচক্ষুকে ভয় পাচ্ছি, উনি বলছেন রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না, সরকারকে রক্তচক্ষু দেখাতে হবে। আমরা সম্পূর্ণভাবে এটার সাথে একমত। সমস্যা হচ্ছে যে বাংলাদেশের আইন বলুন, সিআরপিসি বলুন, ব্যাংকিং অ্যাক্ট বলুন, অথবা 100 বছরের পুরানো যে কোনো ধরনের সিভিল যে মামলার যে প্রক্রিয়া বলুন, এগুলো এত জটিলতার মধ্যে আছে, আমি মনে করি না যে চাহিদা মাত্রই আপনি সমস্যার সমাধান করতে পারবেন। তবে ওনার মতো একজন অভিজ্ঞ মানুষের যে উপদেশ, এটা যদি আমরা গ্রহণ করি এবং ওই পথে যদি কাজ করা শুরু করি, তাহলে সরকার অবশ্যই চান না ঋণ খেলাপি থাকুক। এটা আমাদের জন্য কোনোভাবেই উপকারী না। আমরা এত ভালো করছি, আমরা কেন ঋণ খেলাপি যাবো? আমরা মেট্রো রেল করছি, পদ্মা সেতু করছি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করে দিচ্ছি, আমাদের বাম্পার ফলন হচ্ছে, সেই জায়গায় ঋণ খেলাপির একটা তকমা তো আমার জন্য ভালো কিছু না। আমি মনে করি ওই তকমাকে চিরতরে যদি পিছনে ফেলে দিতে হয়, তাহলে ডক্টর ফরাসউদ্দিনের মতো সম্মানী মানুষরা যখন কথা বলেন, সেটাকে গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে। নতুন করে সময় দিবেন। আপনি বলছেন সরকার ঋণ খেলাপি তকমা নিয়ে থাকতে চায় না। তিনি আরেকটা উদাহরণ দিয়েছেন, জগন্নাথ কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকে ব্যাংক দেওয়া হয়েছিল, তার ছেলে জনসম্মুখে একটি ব্যাংকের এমডিকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। তারা কত টাকা যে বিদেশে নিয়ে গেছে তার হিসেব নেই। জনাব ফরাসউদ্দিন দেশের প্রায় সকল গণমাধ্যমের সামনে ওপেনলি যে কথা বললেন, তারপর সরকার পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে, বা এত আগ্রহী আপনি বলছেন ঋণ খেলাপি তকমাটা নিতে চান না, তারপরেও কেন ব্যবস্থা হচ্ছে না বলে আপনি মনে করেন? 1 মিনিট সময়, 1 মিনিট বলি। জি, প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে গুলি করলাম, কথার কথা, আপনি গিয়ে একটা মামলা করলেন থানায় যে রাশেক রহমান আজকের অনুষ্ঠানের সঞ্চালককে গুলি করেছে। 3 মাস পরে কোনো এক কারণে আপনি আর আমি দুজন সমঝোতা করে মামলাটা তুলে ফেললাম। এখন এই ধরনের কোনো ঘটনা যদি আপনি এখানে তোলেন,
এটার উত্তর আমি দিতে পারবো না, আমি 1 মিনিটে দিতেও যাব না, কারণ এর ভিতরের গভীর ঘটনা আমি অনেক ভালো করে জানি। সেটার জন্য আপনাকে একটা আলাদা অনুষ্ঠান আমায় দিতে হবে। এত ওই পার্টটুকু বাদ দিয়ে না, আমি ওইটুকু বলবো না, কারণ পাচারের কথা আমি জানি না, তো আমি যেটা জানি না সেটা আমি কথা বলবো না। আমি বলতে চাচ্ছি, আবার পরিষ্কার করি, শেখ রবিউল রাশেক রহমানের মামলা দুজনে মিলে যদি তুলে ফেলে, সেটার দায় দায়িত্ব আপনি এখানে নিয়ে কিছু করতে পারবেন না। আনফর্চুনেটলি আইনের তো কিছু লুপহোল, কিছু দুর্বলতা আছে। মানুষ চাইলে সমঝোতা করতে পারে, একটা জায়গায় পৌঁছাতে পারে। এখন কি জিনিসকে কেন্দ্র করে এটা হয়েছে বা হয় নাই, সেটা নিয়ে খুব বিস্তারিত আলাপ যদি আমরা না করি, তাহলে আমার মনে হয় অনেক রহস্যই থেকে যাবে। জি, আপনি রহস্য দেখছেন, শেখ রবিউল আলম, রাশেক রহমানের রহস্য দেখছেন। আপনি সাবেক গভর্নর ফরাসউদ্দিন সাহেব যে দুটি স্পেসিফিক উদাহরণ দিয়েছেন, বেসিক ব্যাংক, এবং তিনি উল্লেখই করেননি জগন্নাথ কলেজের ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকে যে ব্যাংক দেওয়া হয়েছিল এবং একজন নাম পরিবর্তন করে তার নামের সামনে টাইটেলও লাগিয়েছেন, এর মধ্যে আপনি কি রহস্য খুঁজে পান? 2 মিনিট সময় আপনার জন্য। ধন্যবাদ আপনাকে। দুজনই যে দুটি উদাহরণ উনি নিয়েছেন, দুটেই সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে, প্রশ্রয় রয়েছে। যেমন ধরেন, ব্যাংকের মালিক বলেন, আমদানিকারক বলেন, কর খেলাপি বলেন, ঋণ খেলাপি বলেন, এরা সবাই কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ সরকারের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, অর্থাৎ সরকারের প্রত্যক্ষ মদদ রয়েছে এখানে। এটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। আপনি জাল আইডি কার্ড, জাল দলিল, এটা দিয়ে শত শত কোটি টাকা লোন নিতে পারছেন। ব্যাংক কর্তৃপক্ষের এতটুকু সক্ষমতা নাই, এটা আইডি কার্ডটা জাল কিনা তাও তদন্ত করার প্রয়োজন হয় না শত কোটি টাকা বাংলাদেশ থেকে নিতে। এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়, সরকারের পৃষ্ঠপোষকতা হয়, সরকারের ওই সমস্ত ব্যক্তিদের, এই আপনার সুবিধাভোগী দুর্বৃত্তদের প্রতি বিশেষ আনুকূল্য রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ক্ষমতা থাকার জন্য আত্মসমর্পণ করেছে, কোনো কোনো ক্ষেত্রে সরকারি দল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আত্মসমর্পণ করেছে, এবং সেটি হচ্ছে আজকের এই সংকটের মূল। আমাদের দেখেন, রিজার্ভ ব্যবহারযোগ্য প্রায় $15 বিলিয়ন চলে আসছে, ব্যবহারযোগ্য রিজার্ভ। আপনি যদি অর্থ পাচারের কথা বলেন, যেটা ফরাসউদ্দিন সাহেব বলছে, $700 কোটি প্রতি বছর পাচার হচ্ছে। আপনি যদি গত 1 দশকে ধরেন, 13 লাখ কোটি টাকার উপর পাচার হয়ে গেছে, তদন্ত হয়নি, সরকারও উদ্যোগ নেয় না। এমন আদালতে গিয়ে তারা এমন প্রশ্রয় পায়, সরকারের ছত্রছায়া থাকার কারণে আদালত থেকে অনেক সময় এই সমস্ত তদন্ত করতে নিরুৎসাহিত করা হয়েছে। এরকম নজিরও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে সরকার, আমি আবারও বলছি যে এরা সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকারের সাথে যুক্ত, এ দায় সরকারকে নিতে হবে। আরেকটা জিনিস আমি একটু করতে চাই, দেখেন, 2% দিয়ে আপনি খেলাপি ঋণ পুনঃ তফসিল করতে পারবেন, কিন্তু আপনি যদি নিয়মিত ঋণ পরিশোধ করে থাকেন, আপনাকে 10% দিয়ে পুনঃ তফসিল করতে হয়। অর্থাৎ আনুকূল্যের মাত্রাটা কোথায় রয়েছে? একভূত করবেন আপনি ব্যাংকগুলিকে, যারা ব্যাংকগুলিকে দেউলিয়া করে দিয়েছে, যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে, তাদের কাউকে তদন্ত করছেন না, শাস্তির আওতায় আনছেন না। আপনি ব্যাংকগুলি একভূত করবেন। একভূত যদি করতে আপনি চান, তাহলে যে ব্যাংকটি ভালো আছে সেটাও কিন্তু ঝুঁকিতে পড়ে খারাপ হয়ে যাওয়ার জন্য। সেটা পৃথিবীতে কোনো ভালো নজির তার নাই, কিন্তু বাংলাদেশে সেটি হচ্ছে। এইটা হচ্ছে কি, 1 মিনিট সময় বাড়ি মানুষকে এবং এই সমস্ত দুর্বৃত্তদেরকে সরকারি, আমি আবারও বলবো, প্রত্যক্ষ সুবিধা দেওয়ার জন্য এই কাজগুলি সরকার করছে। আরেকটা বিষয় একটু, রাশেক রহমান যেটা বললেন, দেখেন, উনি বলছেন 25% হয়েছে, $100 বিলিয়ন, $400 বিলিয়ন জিডিপি। উনি আভ্যন্তরীণ ঋণটা কিন্তু আমলে নেনই নাই। রাশেক রহমান এরকমই ব্যাখ্যা করেন, আভ্যন্তরীণ ঋণ যদি আমদানির 42% ইতিমধ্যে হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, জিডিপির 51% যদি ঋণ হয়ে যায়, আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ, দেশের অর্থনীতি কোলাপস করবে। সেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় করেছে। বাজেটের ক্ষেত্রে আপনি আসেন, গত বাজেটে ছিল 2,74,000 কোটি টাকা এডিপি, এর 1টি টাকা পরবর্তীতে এটা পুনঃ তফসিল করে করা হয়েছে 2,54,000 কোটি টাকা। 1টি টাকাও রাজস্ব খাত থেকে যোগান দেওয়া হচ্ছে না। বৈদেশিক ঋণ, দেশি ব্যাংকের ঋণ, বৈদেশিক অনুদান, অর্থাৎ এই খাতে বড় অঙ্কের টাকা লুটপাট হচ্ছে, জনগণ তার সুফল পাচ্ছে না, প্রকল্পের নামে অপচয় হচ্ছে, দুর্নীতি হচ্ছে। সরকার সেখানে কিন্তু মনোযোগী একেবারেই নেই। দুর্নীতির সুযোগ আপনি যদি যান, ব্যবসা বান্ধবের পরিবেশের সুযোগে যদি যান, আপনি যদি টেকসই অর্থনীতির দিকে যান, বাংলাদেশ ক্রমান্বয়ে পিছিয়ে, স্বাধীনতার সূচক বলেন, মানবাধিকার সূচক বলেন, মুক্ত আপনার যেটাকে বলা হয় গণমাধ্যমের সুযোগ বলেন, দিন দিন আমরা পিছিয়ে তলানিতে চলে যাচ্ছি। একটাই কারণ, সুশাসনের অভাব। যে সরকারটি ক্ষমতায় আছে তার দায়বদ্ধতা নেই, জনগণের প্রত্যক্ষ রায়ে এই সরকার গঠিত না, যার ফলে জবাবদিহিতার ঘাটতি থাকার ফলে জনস্বার্থ বিসর্জন হচ্ছে। তারা সাধারণ মানুষের কাছে জবাবদিহি থাকতে চায় না। বৃত্ত শ্রেণী লালন করলে ক্ষমতায় থাকা যায়, আমলাদের সুযোগ সুবিধা দিলেই ক্ষমতা নিশ্চিত হওয়া যায়, আর বৈদেশিক কিছু ধরেন উপনিবেশিক শক্তি যারা আছে অথবা কর্তৃত্ববাদী শক্তি যারা আছে, যে তাদের কাছে দেশের স্বার্থ বিসর্জন দিলে ক্ষমতায় থাকা যায়। শেখ রবিউল আলম সরকার মনোযোগী, যার জন্য বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি
আবার স্বাগত, দেখছেন রাজনীতি। আমাদের সঙ্গে আছেন শেখ রবিউল আলম এবং রাশেক রহমান। শেখ রবিউল আলম, একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের কেউ আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করছেন, আর কেউ নিজের আখের গুছিয়েছেন, আন্দোলনের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অন্যদিকে তৃণমূল নেতাকর্মীরা মামলা হামলায় জর্জরিত হয়ে এখনও মানবেতর জীবনযাপন করছেন। দলের বিভিন্ন প্রতিবেদন আর জ্যেষ্ঠ নেতাদের স্বীকারোক্তিকে সেই গণমাধ্যমটি প্রমাণ হিসেবে হাজির করেছেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 2.5 মাসের আন্দোলন চলাকালে এসব ঘটেছে। বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, গত বছরের অক্টোবর থেকে শুরু হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত তাদের সরকার বিরোধী আন্দোলন পরিচালনা, নেতাকর্মীদের দেখভাল করা, হামলা মামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার জন্য দলের তহবিল থেকে দায়িত্বশীল নেতাদের অর্থ দেওয়া হয়। এর বাইরে আন্দোলনের নাম করে ধন্যাঢ্য নেতা কিংবা শুভাকাঙ্ক্ষীদের থেকেও চাঁদা সংগ্রহ করেন অনেকে। সব মিলিয়ে বড় ধরনের আর্থিক তহবিল গঠন হলেও নেতাকর্মীরা ছিটে ফোটাও পাননি। এ কারণে অনেক এলাকায় আন্দোলন গড়ে ওঠেনি। ভয়াবহ আর্থিক অনিয়ম হয়েছে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগ ও সিলেট জেলায়। সবচেয়ে বেশি অর্থ লোপাটের ঘটনা ঘটেছে রাজশাহী বিভাগে। দলের পক্ষ থেকে যে অর্থ দেওয়া হয়েছিল তার বাইরেও নেতারা চাঁদা সংগ্রহ করেছেন বলে তথ্য প্রমাণ রয়েছে। তবে দল থেকে যে সহায়তা করা হয়েছে তাও নেতাকর্মীদের মধ্যে বন্টন না করে নিজেদের পকেট ভারী করেছেন দলের কিছু কিছু নেতা। আপনারা ব্যাংক থেকে টাকা লুটের সুযোগ পাচ্ছেন না বলে দলের ফান্ড থেকেই টাকা লুট করা শুরু করেছেন, বিষয়টা এমন কিনা? মানে ক্ষমতায় গেলে যেন প্র্যাকটিসটা থাকে লুটপাট, সেই জন্য দলের ফান্ড থেকেই মানে প্র্যাকটিসটা অব্যাহত রাখছেন, এইরকম যদি কেউ বলে সেটাকে ভুল হবে কিনা? কোথাও 2 মিনিট সময়। না, বলতে তো আপনি পারেননি। আর সমস্যা হচ্ছে যে আমাদের ব্যাপারে বলতেই পারেন, এই সুযোগটাও আপনার আছে, কিন্তু অনেকের ব্যাপারে বলতেও পারেন। আমি সবার ব্যাপারে সেটাই বলুন প্লিজ। আমরা এই বলাটাকে ইতিবাচকভাবে দেখি। বিচ্ছিন্ন অভিযোগ আছে কিনা আমি জানি না, তবে আমি এটুকু জানি যে অনেক শত প্রতিকূলতার মধ্যে দিয়ে বিএনপি নেতা কর্মীরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করার চেষ্টা করছে। আন্দোলন সংগ্রামকে গণতান্ত্রিক ভাবধারার মধ্যে থেকে মাঠে থাকার চেষ্টা করেছে। জুলুম, অত্যাচার, নিধন, অনেকে জীবন দিয়েছে, গ্রেপ্তার হয়েছে, মানবতার জীবনযাপন করেছে। সবই তো দেশের জন্য, জাতির জন্য, তাই তো? সব কিছুর উদ্দেশ্য রয়েছে একটা গণতন্ত্র, একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, একটা জবাবদিহিমূলক সরকার, নিজের ভোটের অধিকার, ভোটের ভিত্তিতে সরকার। এই লক্ষ্যই তো আমরা, আমাদের দাবিও সেটা। এবং সেই জন্য বিএনপি কিন্তু দেখেন গত 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন। এবং আমি যতটুকু জানি, আমি কিন্তু একজন মাঠেরই মানুষ। হ্যাঁ, আমি ওয়ার্ড বিএনপির থেকে রাজনীতি শুরু করেছি। ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, থানা বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম, সভাপতি ছিলাম, ঢাকা মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সেন্ট্রাল কমিটিতে। সবার সাথে টাচ আছে। যে অভিযোগটা আসছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলে ঘটতে পারে কোনো ব্যক্তি বিশেষের, কিন্তু দলে এই ধরনের দায়িত্বশীল নেতারা করেছে বলে আমার কাছে মনে হয় না। আমি আরো মনে করেছি কর্মীর থেকে শুরু করে মাঝারি পর্যায়ের নেতারা সবাই যার যার জায়গা থেকে অর্থ ব্যয় করেছে এবং কেস মামলাগুলিও তারা দেখছে। হ্যাঁ, পার্টি তো কিছু সহযোগিতা পার্টির থাকেই, আইনগত কিছু সহযোগিতা থাকে। একটা ছেলে গ্রেপ্তার হলে তার জেলের মধ্যে একটু ভালো যাতে থাকতে পারে, এই নিধনের মধ্যে, এই দমনপীড়নের মধ্যে, এই আইসোলেশনের মধ্যে, জেলের মধ্যে, সেই চেষ্টা পার্টির থেকে থাকে। তার খুব বেশি আপনার অসৎ ব্যবহার হয়েছে বলে আমার কাছে মনে হয়নি, কারণ আমি নিজেও 9 মাস জেলে ছিলাম। জেলের মধ্যে হাজার হাজার নেতাকর্মীকে আমি দেখেছি তারা নিজের অর্থ খরচ করে এবং দেশের জন্য স্যাক্রিফাইস করে। আপনি অভিযোগটাকে একদমই উড়িয়ে দিচ্ছেন। আমি তো বলেছি বিচ্ছিন্ন দুই একটা ঘটনা যদি কোনো ব্যক্তি বিশেষ করে থাকে, সেটি হয়তো গণমাধ্যম তার মতো করে উপস্থাপন করেছে। একটা স্পেসিফিক প্রমাণই দেই, বেলটা বাজাবেন না প্লিজ, নতুন করে তাকে সময় দিন। যেটা একদম স্পেসিফিক উদাহরণ যদি বলি, সবচেয়ে বেশি অর্থ লোপাটের ঘটনা বলেছিলাম রাজশাহী বিভাগে। সেখানে সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু কারাগারে থাকায় দায়িত্ব দেওয়া হয়েছিল সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতকে। বিএনপি নেতারা বলেছেন দলের পক্ষ থেকে যে অর্থ দেওয়া হয়েছিল তার বাইরেও নেতারা চাঁদা সংগ্রহ করেছেন, তথ্য প্রমাণ আছে, কিন্তু সেটা আসলে ঠিকমতো ডিস্ট্রিবিউশন হয়নি। জি, এখন বলতে পারেন আপনার মন্তব্য 30 সেকেন্ডে। ঠিকমতো ডিস্ট্রিবিউশন হয়েছে কি হয়নি এটা আপেক্ষিক বিষয়, আর এটা তো ডিস্ট্রিবিউশনের ওপেন কোনো বিষয় নয়। কোনো কর্মী সংকটে পড়েছেন, কোনো নেতা একটা ক্রাইসিসের মধ্যে পড়েছেন, তাকে হয়তো সহযোগিতা করা হয়েছে, এবং এই সহযোগিতার মাত্রা, মান, পরিমাণ কত হবে এটা তো নির্দিষ্ট করে দেওয়া না। তিনি হয়তো যা প্রত্যাশা করেছেন তার থেকে কম তার বরাদ্দ থাকতে পারে বা কম পেতে পারেন, সেই কারণে তার ক্ষুব্ধ হতে পারেন তিনি। আমি মনে করছি যে এইটাকে একেবারে আপনি করাপশন বলবেন, অর্থ লুটপাট বলবেন, অথবা আত্মসাৎ বলবেন, সেই সুযোগটা নেই। জি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না।
বিএনপি ভাঙন আমরা চাই না, তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। ঘরে এত শত্রু বিএনপির ধ্বংসের জন্য, বাইরে থেকে আর শত্রুর প্রয়োজন হবে না। বিএনপি নেতাকর্মীরা দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, বহিষ্কার আদেশকেও তেমন একটা পাত্তা দিচ্ছে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে না। অন্যদিকে আন্দোলন করতে এসে দলের অর্থ তছরূপ করছে। তাহলে এই যে ওবায়দুল কাদের সাহেব যেমনটা বললেন যে দল ধ্বংস করতে আপনারাই এনাফ কিনা? আচ্ছা, ওবায়দুল কাদের সাহেব একজন রাজনীতিক, কিন্তু আমার কাছে মনে হয় তার বক্তব্যের মধ্যে রাজনীতি এবং আলোচনা করার উপাদান একেবারে কম থাকে। কেই হারিয়ে ফেলেছেন। বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না, ধ্বংস করার ক্ষমতা ওনারা রাখেন নাকি? আর ওনাদের কাছে জিজ্ঞেস করে ওনাদের করোনায় বিএনপি রাজনীতি করেনি। 17 বছর কম চেষ্টা করেছেন নাকি? কি না করেছেন? পেরেছেন নাকি? হ্যাঁ, ক্ষমতার থেকে নেমে আমি প্রায় এ কথাটা বলি, বিএনপির সাথে রাজনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত হন না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার না করে ক্ষমতার বাইরে গিয়ে 3 মাসের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করতে এত ভীতি কেন ওবায়দুল কাদের সাহেবদের? ভীতিটা কেন? কারণ বিএনপির সাথে জনগণ আছে। আর বিএনপি সাংগঠনিকভাবে এবং বাংলাদেশের জনমতের ভিত্তিতে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। তাদের উচ্চতা হিমালয় সমান। ওবায়দুল কাদের সাহেবদের যে রাজনৈতিক স্খলন হয়েছে এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে পরিত্যক্ত জায়গায় চলে গিয়েছে, শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বই নেই। এই দলটিতে আওয়ামী লীগে তো এখন রাজনৈতিক ঝুঁকিতে পড়েছে সবচেয়ে বেশি। এইভাবে নির্বাচন করার পরও তারা বলছে দলে অন্তর্কুন্তল নেই। পৃথিবীর সব দলে অন্তর্কুন্তল আছে, দ্বিমত আছে। সেটা প্রকট কিনা? না, সেই প্রকার যদি হতো তাহলে এই 17 বছরে বিএনপি অটুট থাকতো না। রাজনীতিতে সবাই সমন্বিতভাবে কাজ করছে, ঐক্য রয়েছে, দল ভাঙনের সৃষ্টি হয়নি, কোনো দায়িত্বশীল নেতা এখনো পর্যন্ত দল ত্যাগ করেনি। আপনি যেহেতু ডিনাই করছেন, আমি আপনার সময়ের মধ্যে থেকে আরেকটা প্রশ্ন করতে চাই। তিনি ওবায়দুল কাদের সাহেব আরেকটা কথা বলেছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে নেই আওয়ামী লীগ। সত্য বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার, নির্বাচন, গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলতে পারলে সেখানের হত্যাকাণ্ড নিয়ে আমরা কেন প্রশ্ন তুলতে পারবো না? যুক্তরাষ্ট্র তাদের দেশের আন্দোলনে শক্তি প্রয়োগ করে, অথচ অন্য দেশের আন্দোলন নিয়ন্ত্রণে সরকার শক্তি প্রয়োগ করলে মানবতার কথা বলে। তারা বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু না হলে ভিসা নীতি প্রয়োগের হুমকি দিয়েছিল, যা বিএনপির আন্দোলনে শক্তি জুগিয়েছে বলাই যায়, বললে খুব একটা ভুল হবে না। এখন যে যুক্তরাষ্ট্রের আচরণ ফিলিস্তিন ইস্যুতে, নিজ দেশে মানে তারা যে আচরণ করছে, তাদেরকে আসলে আপনি মনে করেন যে রাইটস ছিল যে আমাদের দেশের মানবাধিকার নিয়ে কথা বলার? 1 মিনিটে বলবেন। আমি আপনাকে বলি, বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার সংকট আছে, সেটা নিয়ে সবাই কথা বলতে পারে। যুক্তরাষ্ট্র এখন যে আচরণ করছে সেটা যদি সংকটে থাকে, সেটা নিয়ে সবাই কথা বলতে পারে। বিষয়টা হচ্ছে ন্যায্যর ব্যাপার। যেখানে ন্যায্যতা আছে, আমাদের যে সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম, যেটা বাংলাদেশে যে সংকটটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার এবং ভোটাধিকারের সংকট। সেটা আছে, সেটা নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলতে পারে। ওবায়দুল কাদের সাহেব বলছেন আমরা কেন সমালোচনা করতে পারবো না? ওনাকে সমালোচনা করতে মানা করেছে কে? যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে আনেন, তলব করেন 2 জন বাঙালি কেন মারা গেল, জবাব চান, সেই মামলার অগ্রগতি জানতে চান, তদন্ত জানতে চান। সে সাহস তো রাখেন না। প্রতিদিন সীমান্তে ভারত মানুষ মারছে। এই অতি সম্প্রতি মনে হয় 5 জন মারা গিয়েছে, 2 জন, একজন করে। ভারত রাষ্ট্রদূতকে ডাকেন, কেন সীমান্তে তারা নিরপরাধ লোককে গুলি করে হত্যা করবে? সে সাহস তো রাখেন না। ওইটা নিয়ে অপরাজনীতি করতে চান। আমরা তো বলছি না যে আপনি যুক্তরাষ্ট্রের কাছে জবাব চাইবেন না। 2 জন বাংলাদেশি মারা গিয়েছে, আমি তো বলি যে আরো কড়া প্রতিবাদ করা উচিত, সর্বশেষ অবস্থা জানতে চাওয়া উচিত। কেন বাংলাদেশকে বলেন, বাংলাদেশের সাধারণ মানুষকে বলেন আমরা কি যুক্তরাষ্ট্রের সমালোচনা করতে পারবো? মানা করেছেন। জি, সময় শেষ। কারণ আপনি ক্ষমতা রাখেন না, এবং ওই সরকারের জনগণের সরকার না। জনগণের সরকার যদি হতেন তাহলে এই সমস্ত বিষয় সোচ্চার থাকতে পারতেন। আপনারা গণতন্ত্র হত্যা করেছেন, ভোটাধিকার হত্যা করেছেন, বিদায় আজকে আওয়ামী লীগের এই নতজানু পররাষ্ট্রনীতি। জি, রাশেদ রহমান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আলাদা বিশ্ববিদ্যালয় নিয়ে আপাতত কোনো চিন্তা নেই সরকারের, অন্য বড় কাজ আছে। এরপরে যদি ভবিষ্যতে করা হয় সেখানে সবাই পড়াশোনা করতে পারবে, ডিসিরা প্রস্তাব করতেই পারে। কথাগুলো বলেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। কয়েকদিন ধরে খুব কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে যে সন্তানদের উচ্চশিক্ষার জন্য পৃথক বিশ্ববিদ্যালয় চেয়েছেন আমলারা। কেউ পক্ষে কেউ বিপক্ষে বলেছেন। আপনার কি মনে হয় এই চাওয়ায় আসলে দোষের কি আছে? এটা যদি হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলেছে এটা যদি হয় তাহলে আমাদের সন্তানদের জন্য এদেশে বিশ্বের ব্যবস্থা হবে, তারা আর বেগম পাড়ার মতো কোনো পাড়া তৈরি করবেন না, বিদেশে বাড়ি করবেন না, বা সন্তানের পড়াশোনার বাহানায় পুরো পরিবারকে বিদেশে পাঠিয়ে নিজে একা থেকে যাবেন না, বা নিজেও ভবিষ্যতে থাকবার জন্য কোনো ব্যবস্থা করবেন না। টাকা পাচারও কমতে পারে এটা যদি বাস্তবায়ন হয়। তাহলে প্রস্তাবটা তো ভালোই, কি বলেন? 1 মিনিট সময়। ব্যাপারটা তো একদমই ফেয়ার হচ্ছে না, কারণ আপনি ওনাকে এত লম্বা সময় ধরে কথা বলতে দিলেন। আমি এটার থেকে তো ওনার কথা উত্তর দেওয়া অনেক বেশি জরুরি। যদি আপনি আমাকে সময় বেশি না দেন তাহলে আমি আর কথা না বলি, চুপ করে থাকি।
ওনাকে দিয়ে প্রোগ্রামটা শেষ করেন, আমার মনে হয় এটা বেটার হবে। আপনি সময় তাহলে আরো কমে যাবে আপনার। If I don't have equitable opportunity of defending my case, then I shall not speak আপনি এই at all. প্রশ্নটার উত্তর দিন, আমি না, আপনাকে আমি সময় এটা উত্তর দিব দিব না, এটাও 1 মিনিট উত্তর দেওয়া সম্ভব না। প্রথমে আমাকে যেটা বলতে হবে যে বাংলাদেশের, আপনি জানেন যে গত 7ই জানুয়ারি নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরিভাবে কোনো একটা প্রেক্ষিতে বিএনপির প্রণোদনা বলুন, প্ররোচনা বলুন বা উৎসাহে তারা হস্তক্ষেপ করার চিন্তা ভাবনা করেছিল। সেই জায়গা থেকে দেশকে একটা সুনিশ্চিত সংকট থেকে আমরা বাঁচিয়ে সামনের দিকে এগিয়ে আসছি। সেই জায়গায় থেকে ফিলিস্তিনের মানুষের সাথে এবং ফিলিস্তিন রাষ্ট্রটির সাথে এবং জাতিসত্তার সাথে যখন বাংলাদেশ রাজনৈতিকভাবে, অর্থাৎ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সরকার সংহতি প্রকাশ করে, অবশ্যই এটা দুর্বল পররাষ্ট্রনীতির পরিচয় বহন করে না। ওয়ারেস শেখ রবিউল যখন এই কথা বলেন, তিনি ভুলে যান যে তার দল বিএনপি এবং জামাতে ইসলামী কারো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর, সংহতি প্রকাশের কোনো ব্যাপার নাই। এবং তারা আজ অবধি মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো রকম কোনো আনুষ্ঠানিক পত্র বা কোনো স্মারকলিপি প্রেরণ করেন নাই যেখানে তারা বলেছেন যে ফিলিস্তিনের মুসলমান জনসাধারণের উপরে এই অত্যাচার, এই নির্যাতন বন্ধ করার ক্ষেত্রে তাদের ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। সো দিস ইজ ভেরি ব্যাড। 2 নাম্বার, রাজনৈতিক দল বিএনপি বড় দল, অস্বীকার তো করি না, সেই দলের দুর্নীতির চিত্র যখন আপনি যমুনা টিভির মতো একটা প্রখ্যাত টিভি চ্যানেলে তুলে ধরেন, তখন শেখ রবিউল এটা সংশোধন করার কথা বা স্বীকার না করে বলেন এটা নাকি বিচ্ছিন্ন। আমি একটু যোগ করে দিই, এটা ছিন্ন এবং বিচ্ছিন্ন। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। 2 নাম্বার, তিনি আবার বলেন যে দুর্নীতিটা নাকি আপেক্ষিক। দুর্নীতি আপেক্ষিক কীরকম? দুর্নীতির সংজ্ঞা কি বাংলায় একরকম, ইংরেজিতে আরেক রকম? দুর্নীতির সংজ্ঞা কি বাংলাদেশে একরকম, ভুটানে আরেক রকম? সুতরাং আমি মনে করি শেখ রবিউল ভাইয়ের একটা জিনিস স্বীকার করা উচিত, আমি আওয়ামী লীগ কোনোদিনও চায় না বিএনপি ধ্বংস। বিএনপি ধ্বংস হলে তো আওয়ামী লীগের জন্য নতুন মাথা ব্যথা। বরঞ্চ বিএনপিতে যেই স্থবির নেতৃত্ব আছে এবং ওই লন্ডন থেকে যেই নেতৃত্ব আসছে, সেই কারণে আওয়ামী লীগ সফলতার সাথে ক্ষমতায় আছে, আগামী দিনেও থাকবে। সো হ্যাঁ, জনাব ওবায়দুল কাদের খুবই এক্সপিরিয়েন্স একজন পলিটিশিয়ান। শেখ রবিউল ভাইয়েরও অনেক আগের থেকে করছেন, উনি যত স্তর বললেন তার থেকেও হাজারো স্তর বেশি চড়াই উত্তরের মধ্যে তিনি হয়েছেন। তিনি পলিটিক্যাল রিথরিক কিভাবে ডেলিভার করতে এটা জানেন এবং আলাপ তো তাকে নিয়েই করা হচ্ছে, তাই না? আচ্ছা, এখন আপনার যে প্রশ্নের উত্তর, আমার প্রশ্নের উত্তরের জন্য 30 সেকেন্ডের বেশি আমি দিচ্ছি না। জনপ্রশাসনের সম্মানিত সদস্য যারা আছেন তারা দাবি শুধু বিশ্ববিদ্যালয় কেন, অনেক কিছুর জন্য জানাতে পারেন। যেমন ধরেন, আপনি জানেন যে বাংলাদেশ পুলিশের নিজস্ব হাসপাতাল আছে, আপনি জানেন যে রেলওয়ের হাসপাতাল আছে, সুতরাং তারা একটা বিশ্ববিদ্যালয় চেয়েছে। প্রশ্ন কিন্তু দাবি নিয়ে না, প্রস্তাবটা কেমন? শুধু স্পেসিফিক 24টা দাবি জানিয়েছেন, তার মধ্যে এই প্রস্তাবটা কেমন? প্রস্তাব কেমন আমি বলা যাবে না, কারণ কি জনপ্রশাসনের যে বিশ্ববিদ্যালয়ের দাবি, সেখানে যদি তারা বলেন যে শুধু জনপ্রশাসনের সন্তানরা পড়তে পারবেন, তাহলে আর তারা যদি বলেন যে এই বিশ্ববিদ্যালয়টা উন্মুক্ত হবে সকলের জন্য, তাহলে প্রস্তাবনাটা আরেক রকম। সুতরাং কোনোদিনও আমি অর্ধেক কোনো কিছু দেখে বা শুনে আমি আমার মতামত দিতে পারি। জি, রাশেক রহমান, সময় হয়েছে এমসিকিউর, যদি সময় থাকে আরেকটু আলোচনা করব। আপনার জন্য প্রথম প্রশ্ন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন উপজেলা নির্বাচনের প্রার্থিতায় বিএনপি যাদের বহিষ্কার করছে, ভোট বর্জনের কথা বলছে, বাস্তবে যেটা সত্য তা হচ্ছে বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউ শুনছে না। উপজেলা নির্বাচনে নিয়ে আওয়ামী লীগ নেতাদের কথাই বা কে শুনছে? ক, মন্ত্রী এমপিরা শুনছে কিন্তু মানছে না। খ, মন্ত্রী এমপিরা শুনলেও স্বজনরা সেটা শুনছে না। গ, যাদের হ্যাডম নেই তারাই কেবল শুনছে। ঘ, উপরের সব কয়টি? বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের অপরিণীয় ক্ষতি করেছে, এটা আমার উত্তর। সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চান আমলারা। এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রী বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি নিয়ে সরকারের আপাতত কোনো চিন্তা নেই। সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চেয়ে আমলাদের দাবিকে কিভাবে দেখেন? ক, এটা হলে তারা বিদেশে বেগমপাড়া বানাবে না। খ, তাদের সন্তানেরা বিদেশে যাবে না, দেশেই থাকবে। গ, ভর্তি পরীক্ষার জন্য সন্তানদের নিয়ে আর ছুটোছুটি করতে হবে না তাদের। ঘ, উপরে সব কয়টি? এটা সম্বন্ধে যথেষ্ট জানি না। জি, নো কমেন্টস। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন সাহেব বলেছেন, যখন ঋণ খেলাপিওয়ালা বেশি বড় হয়ে যায় তখন 1000 টাকা কৃষি ঋণের কারণে কেউ জেলে যায়, আর 10,000 কোটি টাকা শিল্প ঋণের খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে। ঋণ খেলাপি, কর খেলাপি ও অর্থ পাচারকারী এক সূত্রে গাথা। তারা যখন দেখবে শাসক কুলের চক্ষু লাল হয়ে গেছে, তখনই তারা টাকা ফেরত দেওয়া শুরু করবে, তার আগে নয়। 1000 কোটি টাকা ঋণ খেলাপিদের ক্ষেত্রে সরকারের চক্ষু লাল হয় না কেন? ক, বড় ঋণ খেলাপিদের দেখলে সরকার আসলে রক্তশূন্যতায় ভোগে। খ, বড় ঋণ খেলাপিরা সরকারের চোখ সাদা করার মন্ত্র জানে। গ, উল্টো তাদের রক্তচক্ষুকে সরকারই ভয় পায়, সরকার চোখ লাল করার আগেই তারা চোখ লাল করে ফেলে। উপরে সব কয়টি?
না, বড় ঋণদাতা আর বড় ঋণ গ্রহীতা একসাথে বিচারের আওতায় না আসলে কিছুই হবে না। জি, শেখ রবিউল আলম, আপনার জন্য প্রথম প্রশ্ন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন 7 জানুয়ারির মতো সরকার উপজেলাতেও ডামি নির্বাচন করেছে। 7 জানুয়ারি নির্বাচনে ডামি প্রার্থী দেওয়া হয়েছিল, তবে উপজেলা নির্বাচনে কিন্তু ডামি প্রার্থী দেওয়া হয়নি। তাহলে কেন আপনারা উপজেলা নির্বাচনকে ডামি বলছেন? ক, বিদেশ থেকে বলতে বলা হয়েছে আপনাদের সেই জন্য? খ, আপনারা অংশ নিচ্ছেন না তাই ডামি নির্বাচন বলছেন? গ, সংসদ নির্বাচনে ডামি প্রার্থী ছিল তাই উপজেলা নির্বাচনটাও ডামি? ঘ, উপরের সব কয়টি? এই সরকারটাই ডামি, অতএব তার অধীনে সকল নির্বাচনই ডামি। সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চান আমলারা। জনপ্রশাসন মন্ত্রী কি বলেছেন আপনি শুনেছেন? সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চেয়ে আমলাদের দাবিকে আপনি কিভাবে দেখেন? ক, আমলারা কম চেয়েছে, তাদের প্রাপ্য আসলে আরও বেশি। খ, সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেগমপাড়াও বানিয়ে দেওয়া উচিত। গ, এই দাবি আওয়ামী লীগ পূরণ না করলে বিএনপি অবশ্যই করবে। ঘ, উপরের সব কয়টি? সরকার আমলা নির্ভর, অতএব আগামীতে আমলারা আমলার ছেলে আমলা হবে এটা নিশ্চয়তা চাইবে। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আরও 61 জনকে নেতাকে আপনারা দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছেন। বহিষ্কৃত এই নেতাদের ভবিষ্যতে কি হবে? ক, যারা নির্বাচনে জিতবে তাদের আবার দলে নেওয়া হবে। খ, জিতলেও ক্ষমা করা হবে না। গ, এরা নীরবে দলে ফিরবে। ঘ, উপরের সব কয়টি? এরা প্রাথমিক সদস্য পদ সহ বহিষ্কৃত হয়েছে, তাদের দলে রাখার সুযোগ নেই। জি, আমার কাছে একদম 1.5 মিনিট সময় আছে, আমি ভাগ করে দিতে চাই। শেখ রবিউল আলম, আপনাকে চট করে একটা প্রশ্ন উত্তর আপনার কাছে জানতে চাই। উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেয়াকে আরেকটা ফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সরকার ফাঁদ পাতে আর আপনারা সেই ফাঁদ এড়িয়ে চলেন। ফাঁদে পা না দেয়াকেই কি আপনারা সফলতা মনে করেন? মানে আপনারা নিজে কোনো ফাঁদ কি পর্যন্ত পাততে পেরেছেন সরকারের জন্য, নাকি সরকার বিদেশিদের পাতা ফাঁদে পা দেবে সেটার জন্য অপেক্ষায় আছেন এবং তখন টুপ করে ক্ষমতায় বসে যাবেন সেটার জন্য অপেক্ষা করছেন? 30 সেকেন্ডে বলবেন প্লিজ। আমরা যে আপনার সমস্যা নিয়ে আন্দোলন করছি সেই আন্দোলনেই সরকার ফাঁদে পড়েছে। কারণ হচ্ছে আওয়ামী লীগ একটা প্রাচীনতম রাজনৈতিক দল ছিল, এখন সেটা বিতর্কিত এবং পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ক্ষমতার মোহর কারণে আওয়ামী লীগ একটা গণতন্ত্র মানে এক সময়কার রাজনৈতিক দল এখন একটা ফ্যাসিজম কায়েম করে স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। অর্থাৎ রাজনীতিতে আওয়ামী লীগের গর্বের জায়গাগুলি ধ্বংস হয়ে গেছে, দৃশ্যমান পতন বাকি। সেটিও বাংলাদেশের গণ আন্দোলনের মাধ্যমে এদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। সেদিন বেশি জি, সময় শেষ। রাশেক রহমান, এমপি মন্ত্রীদের অনেকেই নিয়ে জাতীয়দের উপজেলা নির্বাচন থেকে তো সরাতে পারেনি, উল্টো যাদের আত্মীয় নেই মাঠে এমন এমপিরা তাদের অনুসারীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এখন প্রমাণ চাইলে আমি দিতে পারবো না, সময় নেই, কিন্তু আমার কাছে আছে, উদাহরণ আছে। তাহলে আওয়ামী লীগ যে উদ্দেশ্যে প্রতীক দিল না নির্বাচনে, সেই উদ্দেশ্যে মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে প্রার্থী হতে মানা করলো, সবই তাহলে জলে ভেসে গেল কিনা? 30 সেকেন্ড। নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ প্রতিযোগিতায় পরিপূর্ণ হয় এবং ভোটাররা আগের মতোই নির্বিঘ্নে যদি ভোট দিতে পারেন, পরিবেশটা যদি নিশ্চিত করা যায়, তাহলে আমি মনে করি আপনি যে পয়েন্টগুলো তুলছেন সেটা আসলে মৌলিকভাবে একটা নির্বাচনের গুণগত মান নিয়ে খুব একটা প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। কারণ নির্বাচন তো আমিও করেছি, আমার আগে তো আমার বাবা এমপি ছিলেন 5 বার, তাতে কি হয়েছে? এম আই নট পারফর্মিং ওয়েল? আপনি কি আমাকে দাওয়াত দিচ্ছেন না? আমি কথা না বললে, রাজনীতি না বুঝলে আপনি ডাকতেছেন কেন? স্বজন হওয়া তো কবি লাগবে। জি জি, শেষ। স্বজন হইলে তো আর হারাম হয়ে যায় না রাজনীতি। জি, নির্বাচন সুষ্ঠু হবে বলে আপনি মনে করছেন? নির্বাচন ভালো হলে সবাই খুশি হবে, এটাই বাস্তবতা। রাজনীতির এই আলোচনা চলবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে, সাথেই থাকবেন।